ফরগেট মি নট শেষ পর্ব। কেটে গেছে অনেকগুলো মাস। এর মধ্যে রোজ অ্যান্ডিয়ানকে ভুলে যেতে শুরু করেছে। প্রথম প্রথম তার ভুলে যাওয়ার বিষয়টা ক্ষণস্থায়ী হলেও এখন তার স্থায়িত্ব বৃদ্ধি পেয়েছে। এমনও হচ্ছে যে 3-4 দিন সব কিছু ভুলে থাকছে রোজ। অ্যান্ডিয়ান এসব নিয়ে খুব অশান্তিতে আছে। রোজ যখন তার সাথে অপরিচিত ব্যক্তির মতো আচরণ করে, তখন অ্যান্ডিয়ানের যেন দম বন্ধ হয়ে আসে। তাছাড়া রোজ যখন সবকিছু ভুলে যায়, তখন সে মিল্টনের কাছে চলে যায়। অ্যান্ডিয়ান তখন সিল্যান্ডে গিয়ে থাকে, কারণ প্যালেসে থাকলে রোজের কথা খুব মনে পড়ে তার। এই অসহ্য যন্ত্রণা আর সে সহ্য করতে পারছে না। তাই অ্যান্ডিয়ান সিদ্ধান্ত নিয়েছে সে প্রকৃতি দেবীকে হত্যা করবে, নয়তো আঘাত। তার রক্ত চাই অ্যান্ডিয়ানের। রোজ সারা জীবন এরকম ভুলে থাকলে অ্যান্ডিয়ান বাঁচবে না। তাই অনেক ভেবেচিন্তে অ্যালিসকে হত্যার বিষয়টা চূড়ান্ত করেছে অ্যান্ডিয়ান। যদিও এটা করার ফলে অ্যান্ডিয়ান তার শক্তি হারিয়ে ফেলবে, কিন্তু তাতে কোনো আফসোস থাকবে না অ্যান্ডিয়ানের। সিল্যান্ডের রক্ষা করার জন্য সে এমনিতেই যথেষ্ট। সাধারণ মানুষ হলেও তার মধ্যে তারপরেও কিছু শক্তি অবশিষ্ট থাকবে। অ্যান্ডিয়ান তাই দিয়ে সিল্যান্ডকে রক্ষা করবে। ভেলমারের প্যালেসে সূর্য উঠেছে প্রতিদিনের মতোই, কিন্তু অ্যান্ডিয়ানের ভেতরে আর কোনো সকাল নেই। গতকাল মিল্টন এক প্রকার জোর করে রোজকে প্যালেসে দিয়ে গেছে। অ্যান্ডিয়ান যদিও চায়নি এমন কিছু, কিন্তু মিল্টন চায় রোজ অ্যান্ডিয়ানের সাথে থাকুক। রোজ জানালার পাশে দাঁড়িয়ে আছে। মেয়েটা আকাশ দেখে, ফুল দেখে, কিন্তু অ্যান্ডিয়ানকে দেখেও যেন দেখে না। আসলে দেখে ঠিকই, কিন্তু দেখেও না দেখার ভান করে, যেন সে একজন অপরিচিত মানুষ যাকে ভদ্রতার খাতিরে প্রশ্ন করা যায়। রোজও করে, আপনি কি সত্যি আমার হাজবেন্ড? এই প্রশ্নটা অ্যান্ডিয়ানের বুকে ছুরি হয়ে ঢোকে প্রতিবার। রোজ সব ভুলে গেছে, ভালোবাসা, প্রতিজ্ঞা, আত্মার বন্ধন সব। রোজ এখন আর জানে না এই মানুষটা একদিন সমুদ্রকেও শান্ত করেছিল কেবলমাত্র তার চোখের জলের জন্য। রোজ জানে না সে ছিল অ্যান্ডিয়ানের আগের জন্মের ভালোবাসা, যার নাম উচ্চারণ করলে প্রকৃতি কেঁপে উঠত তখন। অ্যান্ডিয়ান অনেকবার চেষ্টা করেছে কথা স্পর্শে স্মৃতির টুকরো দেখিয়ে, কিন্তু প্রকৃতি দেবীর অভিশাপ নিখুঁত। যাকে ভুলে যাওয়ার কথা বলা হয়েছে তাকে মনে রাখার কোনো পথ নেই। রোজ এখন শুধু রোজ, অ্যান্ডিয়ানের আর কেউ নয়। রোজ এখন সবকিছু ভুলতে বসেছে। রাতের খাওয়া দাওয়া শেষে বেডরুমে এসে দাঁড়ালো অ্যান্ডিয়ান। রোজ বিছানায় শুয়েছিল, কিন্তু অ্যান্ডিয়ানকে দেখেই উঠে বসলো সে। অ্যান্ডিয়ান দীর্ঘশ্বাস ছেড়ে রোজের পাশে বসলো। রোজ চুপ করে আছে। কি হয়েছে রোজ? আমি আপনার সাথে এক বিছানায় ঘুমাতে পারবো না। রোজ, আহত কণ্ঠে বলল অ্যান্ডিয়ান। রোজ কিছু বলল না, চুপচাপ বিছানা থেকে নেমে সোফায় গিয়ে শুয়ে পড়ল। অ্যান্ডিয়ান দীর্ঘশ্বাস ছেড়ে রোজকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগোলো। রোজ রেগে বলল, কি হচ্ছে এসব? তুমি বেডে ঘুমাও। বিছানায় শুয়ে দিল রোজকে। অ্যান্ডিয়ান কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। সেই রাতে প্যালেসের ছাদে গিয়েছিল অ্যান্ডিয়ান। চারপাশে নীরবতা, নিচে ঘুমন্ত শহর। শুধু ঘুম নেই তার চোখে। আগামীকাল সে অ্যালিসের বিরুদ্ধে লড়াই করতে যাবে, তাই নিজেকে প্রস্তুত করে নিল আজ রাতেই। অ্যান্ডিয়ান দাঁড়িয়ে আছে প্রকৃতির কেন্দ্রবিন্দুতে। পায়ের নিচে মাটি ফেটে সূক্ষ্ম ফাটল তৈরি হয়েছে। তার শরীর থেকে নীল হাওয়া ছড়িয়ে পড়ছে চারদিকে। চোখের দৃষ্টি আর মানবিক ছিল না। সেখানে ছিল দেবতার কোদ, প্রেমিকের হাহাকার আর হারানোর উন্মাদনা। এলিসের উপস্থিতি চারপাশের সবুজকে আরো উজ্জ্বল করে তুলেছে। তার শরীর জুড়ে প্রকৃতির সাজ আজ। লতা পাতা, ফুল, বাতাস, মাটি সবকিছু তার শক্তির অংশ। সে স্থির, কিন্তু তার স্থিরতার ভেতরে আছে ধ্বংসের নিশ্চয়তা। অতঃপর সংঘর্ষ শুরু হলো নিঃশব্দে। হঠাৎ করে মাটি ফেটে বেরিয়ে এলো অসংখ্য শিকড়। সেগুলো সাপের মতো অ্যান্ডিয়ানের পা ধরতে চাইল। একই মুহূর্তে অ্যান্ডিয়ান তার চারপাশে জ্বলিয়ে ঢেউ তৈরি করলো। অদৃশ্য সমুদ্র উঠে এসে শেকড়গুলো ছিঁড়ে ফেলল। পানির চাপ এতটাই ভয়ঙ্কর ছিল যে গাছের গোড়া উপড়ে যেতে লাগলো। এলিস পাল্টা আঘাত হানলো। আকাশ থেকে নেমে এলো ঝড়ো বাতাস, যার ভেতর লুকিয়ে ছিল ধারালো পাতা আর কাঁটা। সেগুলো অ্যান্ডিয়ানের শরীরে আছড়ে পড়ছিল একের পর এক। তার ত্বক কেটে রক্ত বেরোলো, কিন্তু রক্ত মাটিতে পড়ার আগেই লবণাক্ত জলে মিলিয়ে গেল। অ্যান্ডিয়ান হাত তুলতে আকাশ কালো হয়ে গেল। মেঘের ভেতর থেকে বিদ্যুৎ নয়, নেমে এলো বিশুদ্ধ সমুদ্র শক্তি।
জলের দেয়াল অ্যালিসের দিকে ধেয়ে গেল। চারপাশ ডুবে যেতে লাগলো পানিতে, বনভূমি মুহূর্তেই পরিণত হলো গভীর জলাশয়ে। কিন্তু অ্যালিস ডুবে যায়নি। সে পানির ভেতর দাঁড়িয়ে ছিল, তার চারপাশে জন্ম দিতে লাগলো ফুল, নীল, সাদা, বেগুনি। সেগুলো একসাথে বিস্ফোরিত হয়ে বিষাক্ত পরাগ ছড়িয়ে দিল। বাতাসের সাথে সেই পরাগ অ্যান্ডিয়ানের ফুসফুসে ঢুকতে লাগলো। তার শরীর ভারী হয়ে এলো, হাঁটু হাঁটু কেঁপে উঠল। কিন্তু সে থামল না। অ্যান্ডিয়ানের বুকের ভেতর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর শক্তি। তার ভালোবাসার স্মৃতি যেন তাকে আরো শক্তিশালী করে তুলেছে। রোজের হাসি, কান্না, ভয়, স্পর্শ সব একসাথে বিস্ফোরিত হলো। সেই আবেগ রূপ নিল বিশাল জলোচ্ছ্বাসে। পুরো বনভূমি ভেঙে পড়তে লাগলো। পাহাড়ের মতো ঢেউ অ্যালিসকে আঘাত করলো। অ্যালিস ছিটকে পড়লো। প্রথমবারের মতো প্রকৃতি দেবী মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু প্রকৃতি সহজে মরে না। মাটি থেকে উঠে এসে অ্যালিস চারপাশের সব শক্তি একত্র করলো। গাছ ভেঙে গেল, নদী শুকিয়ে গেল, আকাশ থেকে আলো নামতে লাগলো। সেই আলো অ্যান্ডিয়ানের শরীর ছিন্ন ভিন্ন করতে উদ্যত হলো। তার এক হাঁটু মাটিতে নেমে এলো, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ঠিক তখনই অ্যান্ডিয়ান নিজের দেবত্বের শেষ অংশটুকু ছিঁড়ে ফেলল। সমুদ্র দেবতার সিংহাসন, শক্তি, অমরত্ব সবকিছু এক মুহূর্তে ত্যাগ করলো সে। সেই শক্তি পরিণত হলো একটি মাত্র আঘাতে, বিশুদ্ধ নির্মম প্রেমে ভেজা এক আঘাত। অ্যালিসের বুকে আঘাত হানল সেই শক্তি। মুহূর্তেই ঘটল মৃত্যু অ্যালিসের। প্রকৃতি চিৎকার করেনি, কিন্তু চারপাশ ভেঙে পড়েছিল। গাছ শুকিয়ে গেল, ফুল ঝরে পড়ল, আকাশ কেঁপে উঠল। অ্যালিস ধীরে ধীরে আলোতে পরিণত হতে লাগলো। তার অস্তিত্ব ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে পড়ল বাতাসে। শেষ মুহূর্তে যেখানে সে দাঁড়িয়েছিল সেখানে জন্ম নিল একটি ক্ষুদ্র ফুল, নীল পাপড়ি। মাঝখানে সাদা, চারপাশে ধ্বংসস্তূপ, অথচ সেই ফুল অক্ষত। অ্যান্ডিয়ান হাঁটু গেড়ে বসে পড়ল। শরীর ভাঙা, শক্তি নেই, দেবত্বহীন। তো সে জানে এই যুদ্ধ সে জিতেছে, কিন্তু বিনিময়ে হারিয়েছে সবকিছু। ফুলটার দিকে তাকিয়ে সে বুঝলো ভালোবাসা বাঁচাতে গিয়ে সে দেবীকে মেরেছে, যার ফলে সে নিজেও আর দেবতা নেই। অবশেষে ফরগেট মি নট ফুলের জন্ম হয়েছে। অ্যান্ডিয়ান হাসি মুখে সেই ফুল তুলে নিয়ে প্যালেসের দিকে এগিয়ে গেল। দূর থেকে সকল দেবতারা তাকে দেখলো, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। কারণ অ্যালিস সবসময় অন্যায় করে এসেছে। আজ তার হত্যায় দেবতাদেরও আফসোস নেই। তবে নিয়ম অনুযায়ী অ্যান্ডিয়ানও দেবতার বিশেষ ক্ষমতা হারিয়েছে। প্যালেসে ফিরে রোজের কাছে এসেছে অ্যান্ডিয়ান। ক্ষতবিক্ষত অ্যান্ডিয়ানকে দেখে চমকালো সে। আপনার কি হয়েছে? তেমন কিছু না, এই ফুলটা দেখো রোজ। রোজ অ্যান্ডিয়ানের হাতে থাকা ফুলটার দিকে তাকালো। সুন্দর, কিন্তু এটা একবার স্পর্শ করবে? রোজ স্বাভাবিকভাবে সম্মতি জানালো। ক্ষুদ্র নীল রঙের ফুল, দেখতে সাধারণ, অথচ স্পর্শ করতেই শরীরের ভেতর দিয়ে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। যেন কেউ খুব পুরনো কোনো দরজা ধাক্কা দিল। রোজ হাত সরাতে চেয়েছিল, কিন্তু পারল না। পাপড়ির ঠান্ডা স্পর্শ ধীরে ধীরে ছড়িয়ে পড়ল তার রক্তের শিরায়, হৃদয়ে। রোজ স্বাভাবিকভাবেই সম্মতি জানালো। ক্ষুদ্র নীল রঙের ফুল, দেখতে সাধারণ, অথচ স্পর্শ করতেই শরীরের ভেতর দিয়ে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। যেন কেউ খুব পুরনো কোনো দরজায় ধাক্কা দিল। রোজ হাত সরাতে চেয়েছিল, কিন্তু পারল না। পাপড়ির ঠান্ডা স্পর্শ ধীরে ধীরে ছড়িয়ে পড়ল তার রক্তে, শিরায়, হৃদয়ে, মস্তিষ্কের স্নায়ুকোষে। অ্যান্ডিয়ান যেন নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে ওর দিকে। রোজের যেন সব মনে পড়ে, এই আশায় তাকিয়ে আছে সে। রেজ হয়তো ধকলটা সামলাতে পারছে না, তাই মুহূর্তের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলল সে। মেঝেতে লুটিয়ে পড়ার আগে অ্যান্ডিয়ান তাকে বাহুতে আগলে ধরল। রোজ, কি হলো তোমার? রোজ। রোজের কোনো সাড়া শব্দ না পেয়ে অস্থির হয়ে উঠল সে। দ্রুত বিছানায় শুইয়ে দিল রোজকে। তারপর পাশের টেবিলের উপর থেকে পানির গ্লাস এনে ওর চোখে মুখে পানির ছিটে দিতে লাগলো। মিনিট পাঁচেক পরে রোজের চোখগুলো পিটপিট করে উঠল খুলে। অ্যান্ডিয়ান যেন হাঁপ ছেড়ে বাঁচল। দ্রুত রোজকে জড়িয়ে ধরল সে। কপালে, চুলে, গালে, ঠোঁটে পাগলের মতো অধর ছুঁয়ে দিয়ে বলল, তুমি ঠিক আছো রোজ?
খুব আস্তে আস্তে চোখ মেলে তাকালো রোজ। তারপর অ্যান্ডিয়ানকে দেখে আনন্দে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল সে। আপনি আপনি কেমন আছেন? এতদিন কোথায় ছিলেন আপনি? মনে হচ্ছে কতদিন আপনাকে দেখিনি। অ্যান্ডিয়ানের কপালে ঠোঁট ছুঁয়ে দিল রোজ। শান্ত হও রোজ, আমি এখানে তোমার সাথেই ছিলাম। তবে মাঝখানে কয়েকদিন তোমার বাবার সাথে ছিলে তুমি। তুমি আমাকে আমাদের ভালোবাসাকে ভুলে গিয়েছিলে রোজ। সেই দিনগুলোতে আমি কিভাবে ছিলাম বলে বোঝাতে পারবো না। দুজন দুজনার চোখে চোখ রেখে তাকিয়ে আছে। চোখ দুজোড়া ছলছল করছে। রোজের গালে জল লেপ্টে আছে। আমি কিছু মনে করতে পারছি না অ্যান্ডিয়ান। অজান্তে তোমাকে যত কষ্ট দিয়েছি তার জন্য ক্ষমা চাইছি। তোমার কোনো ভুল নেই রোজ। সবকিছু নিয়তির লেখন ছিল। এখন সবকিছু ঠিক হয়ে গেছে। রোজ ভুরু কুঁচকে ফেলল। তার মনে পড়ে গেল ফরগেট মি নট ফুলের কথা। সেই ফুলের জন্যই আজ রোজের স্মৃতি ফিরে এসেছে। কিন্তু প্রকৃতি দেবী নিশ্চয়ই অ্যান্ডিয়ান তাকে হত্যা করেছে। কিন্তু কিন্তু অ্যালিসকে হত্যা করলে তো অ্যান্ডিয়ান তার শক্তি হারাবে। তার মানে রোজ আর কিছুই ভাবতে পারল না। সবকিছু ঠিক হয়েছে কিন্তু আপনার শক্তি? অ্যান্ডিয়ান রোজের দিকে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। কি বলবে? রোজ যা বুঝার বুঝে গেছে। অ্যান্ডিয়ানকে জড়িয়ে ধরে বলল সে। কেন করলেন এমন? আপনার শক্তি, আপনার রাজত্ব এখন কি হবে? শান্ত হও রোজ, কিছু হবে না। তুমি আমার সাথে থাকলে সবকিছু ঠিক থাকবে। দেবতার পুরো শক্তি আমার না থাকলেও আমি এখনো যথেষ্ট শক্তিশালী। আমার সিল্যান্ডের জন্য এখনো আমি যথেষ্ট। তাছাড়া আমার ভাই আছে সেখানে। তাকে আগে থেকে সিল্যান্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। তাই সিল্যান্ড নিয়ে চিন্তার কোনো কারণ নেই। রোজ যেন কিছুটা হাঁপ ছেড়ে বাঁচল। অ্যান্ডিয়ান রোজের ঠোঁটের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকালো। রোজ তার দৃষ্টিতে মুচকি হাসল। অ্যান্ডিয়ান রোজের অধরে মৃদু কামড় বসিয়ে সুধা পান করতে শুরু করলো। রোজ অ্যান্ডিয়ানের চুলগুলো আলতোভাবে চেপে ধরে সাথে তাল মিলিয়ে অধর ছুঁয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর দুজন দুজনার অধর থেকে নিয়ন্ত্রণ সরিয়ে সোজা হয়ে বসলো। রোজ ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। অ্যান্ডিয়ান মুচকি হাসলো। তারপর রোজকে কোলে তুলে নিয়ে সেই সিক্রেট রুমে যেতে লাগলো। রোজ অ্যান্ডিয়ানের চোখের দিকে তাকিয়ে আছে। ওর চোখগুলো খুব ভালো লাগে রোজের। আমার প্রিয় জায়গা এটা রোজ। রুমে ঢুকে রোজকে কোল থেকে নামিয়ে ফেললো অ্যান্ডিয়ান। রোজ আবারও বিস্ময় নয়নে চারদিকে তাকালো। সমুদ্রের নিচে এই রুমটাতে আগেও একবার এসেছিল রোজ। সেই রাতটাও ছিল মধুময়। আজকের এই মুহূর্তটাও মধুময় করে তুলতে আগ্রহী রোজ। আমি জানি, হেসে বলল রোজ। অ্যান্ডিয়ান খেলার ছলে জিজ্ঞেস করলো, আর কি জানো? এটাই যে আপনি এখন আমাকে একান্তে চাইছেন। ঠোঁট বাঁকালো অ্যান্ডিয়ান। রোজকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়ে উন্মুক্ত করলো তাকে। ঠিক বলেছ। রোজ লজ্জায় অন্যদিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসছে। অ্যান্ডিয়ান তার উষ্ণ নিঃশ্বাস ছাড়ছে। রোজের শরীর মুড়িয়ে মুচড়িয়ে উঠছে তাতে। দীর্ঘ শীঘ্রই তারা দুজন দুজনের সাথে ঘনিষ্ঠ হলো। দুই নর নারীর প্রেমময় শব্দে মেতে উঠল ঘর। সিল্যান্ডের সকল প্রজাদের মন আজ বড্ড খারাপ। তাদের দেবতা অন্যায় করেছে এবং সেই অন্যায়ের শাস্তি হিসেবে তার দেবত্ব হারিয়েছে। তাছাড়া প্রকৃতি দেবী মারা যাওয়ার ফলে সাময়িকভাবে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়েছিল। এখন যদিও ঠিক আছে, সব মিলিয়ে সিল্যান্ডবাসী আহত। অ্যান্ডিয়ান এসেছে সিল্যান্ডে সকলের জন্য কিছু কথা বলে পৃথিবীতে আবার ফিরে যাবে। অ্যান্ডিয়ানের ভাই এখানকার দেখাশোনা করবে। তাই সকল প্রজারা প্রাসাদের সামনে জড়ো হয়েছে। প্রাসাদের বারান্দায় এসে দাঁড়ালো অ্যান্ডিয়ান। তাকে দেখে সকলে বলে উঠল, জয়, গড অ্যান্ডিয়ানের জয়। অ্যান্ডিয়ান হাত উঁচিয়ে সবাইকে থামার নির্দেশন দিতেই কোলাহল কমে গেল। তোমরা সবাই জানো আমি এখন গড নই। না না, আপনিই আমাদের গড। সকল প্রজারা সমস্বরে কথা বলাতে আবারও হাত উঁচিয়ে সবাইকে থামার নির্দেশ দিল অ্যান্ডিয়ান। এটা আমার প্রতি তোমাদের সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ। তবে আমি সত্যিটা বললাম। শোনো এবার, আজকের পর আমার ভাই এই সিল্যান্ডের সর্বসর্বা। আমিও থাকবো তোমাদের জন্য, তবে সব সময় নয়। কিন্তু মনে রেখো, সিল্যান্ডের কোনো বিপদ এলে অবশ্যই আমাকে পাবে। প্রজারা সকলে সমস্বরে সম্মতি জানালো, কারণ তারা জানে গডের পৃথিবীতে একটা জীবন আছে, সঙ্গী আছে। তাই এ বিষয়ে তারা দ্বিমত পোষণ করেনি।
এভাবে আরও কিছুক্ষণ সকলের সাথে কথা বলা শেষে পৃথিবীতে ফিরে যায় অ্যান্ডিয়ান। মিল্টন ধীরে ধীরে প্যালেসের ভিতরে পা রাখলেন। এতদিন পরে এই জায়গায় এসে আজ তার বুকটা হালকা লাগছে। মেয়েকে হারানোর ভয়, স্মৃতি ফিরে না পাওয়ার আতঙ্ক, সবকিছু আজ যেন পেছনে পড়ে আছে। দূর থেকে তিনি রোজকে দেখতে পেলেন। জানালার পাশে দাঁড়িয়ে আছে, মুখে প্রশান্ত হাসি, চোখে স্থিরতা। এই রোজকে দেখে মিল্টনের চোখ ভিজে উঠল। রোজ বাবাকে দেখতে পেয়ে ছুটে এলো, কোনো দ্বিধা নেই, কোনো অচেনা ভাব নেই। শক্ত করে জড়িয়ে ধরল বাবাকে। কেমন আছিস রোজ? খুব ভালো। তুমি কেমন আছো বাবা? তুই ঠিক আছিস? এটা দেখে কি খারাপ থাকতে পারি? রোজ হেসে বাবার বুকে মাথা রাখলো। মিল্টন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। এই স্পর্শটা তিনি কতদিন মিস করেছেন তা ভাষায় প্রকাশ করা যায় না। রোজের চুলে হাত গুজে গভীর নিঃশ্বাস নিলেন তিনি, যেন নিশ্চিন্ত হতে চান সব সত্যি, কোনো দুঃস্বপ্ন নয়। তার রোজের যে স্বাভাবিক হয়েছে এটা ভেবেই স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন মিল্টন। কিছুক্ষণ পর অ্যান্ডিয়ান কাছে এলো। আগে সেই ভয়ঙ্কর মাফিয়া কিং বা সমুদ্র দেবতার ছায়া আস্তার চোখে পড়ে না। আজ সে কেবল একজন মানুষ, যে ভালোবাসায় শান্ত, দায়িত্বে পরিণত, তবে সাধারণ মানুষ বলা উচিত না। আজও অ্যান্ডিয়ান অর্ধ দেবতা। মিল্টন অ্যান্ডিয়ানের দিকে তাকালেন। কেমন আছেন? অ্যান্ডিয়ান হেসে জবাব দিল, ভালো। আপনি কেমন আছেন? তোমরা ভালো আছো, এটাই আমার শান্তি। অ্যান্ডিয়ান হাসল। মিল্টনের সাথে কিছুক্ষণ কথা হলো তার। তারপর রোজকে বললেন, মিল্টন, সবসময় অ্যান্ডিয়ানকে সম্মান করবি রোজ। তাকে সুখী করার চেষ্টা করবি। এই মানুষটা তোকে ভীষণ ভালোবাসে। রোজ কেবল মাথা নেড়ে সম্মতি জানালো। অ্যান্ডিয়ান কিছুটা দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। মিল্টন তার দিকে তাকিয়ে আছে। তিনি জানেন এই মানুষটাই তার মেয়েকে আগলে রেখেছে। স্মৃতি হারানোর সময়, আতঙ্কের সময়, ভেঙে পড়ার সময় এক মুহূর্তের জন্য রোজকে একা হতে দেয়নি অ্যান্ডিয়ান। মিল্টন খুব শান্তভাবে রোজকে বললেন, রোজ, অ্যান্ডিয়ানের পাশে থাকলেই সত্যিকারের নিরাপদ। রোজ বাবার হাত চেপে ধরল। তার চোখে জল, তবে সেটা কষ্টের নয়, ভরসার। অ্যান্ডিয়ান কিছু বলল না, তার চোখে ভালোবাসার প্রতিজ্ঞা। এই মেয়েটাকে সে কোনোদিনও হারাতে দেবে না, কোনো জন্মেই না। মিল্টন যাওয়ার সময় হয়েছে, তবে যাওয়ার আগে একবার পেছন ফিরে তাকালেন। দেখলেন রোজ অ্যান্ডিয়ানের পাশে দাঁড়িয়ে আছে, ঠিক যেমন থাকার কথা ছিল। তার মনে হলো রোজকে সঠিক মানুষের হাতে তুলে দিয়েছেন। ভেলমার শহরে ফিরে অ্যান্ডিয়ান আর রোজের জীবন ধীরে ধীরে স্থির হয়ে গেল। দেবতার দায়িত্বের ভার নেই, অভিশাপের ভয় নেই, স্মৃতি হারানোর আতঙ্কও নেই আর। প্রতিদিন সকালে সমুদ্রের নীল জলরাশি যেমন নিঃশব্দে তীরে এসে থামে, তেমনি অ্যান্ডিয়ানের জীবনও এসে থেমেছে রোজের কাছে। রোজ এখন জানে, ভালোবাসা শুধু পাওয়ার নয়, অপেক্ষা করারও নাম। হাজার বছরের বিচ্ছেদ, ভুলে যাওয়ার যন্ত্রণা, পূর্ণজন্মের বেদনা, সবকিছু শিখে শেষে তারা একসাথে দাঁড়িয়ে আছে। আজ তারা একসাথে আছে। ফরগেট মি নট ফুলটা এখন প্যালেসের বাগানে ফুটে থাকে। কেউ জানে না তার আসল কিংবদন্তি। শুধু অ্যান্ডিয়ান আর রোজ জানে এই ফুল ভুলে যাওয়ার নয়, মনে রাখার প্রতীক। আর যদি কোনো দিন সমুদ্র অশান্ত হয়, কোনো সমস্যা দেখা দেয়, তখন অ্যান্ডিয়ান সিল্যান্ড চলে যায়। রোজ এখন অ্যান্ডিয়ানকে পাগলের মতো ভালোবাসে। গোটা ভেলমার শহরের লোকজন জানে তাদের ভালোবাসার কথা। কিছু ভালোবাসার সময় মানে না, নিয়ম মানে না, শুধু বয়ে চলে কোনো উত্তাল ঢেউয়ের মতো। সমাপ্ত।